21 নভেম্বর এবছরই সকাল 10:30 নাগাদ বাংলাদেশে একটি ভূমিকম্প হয় ঢাকার কাছাকাছি নরসিংদী এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে 5-এর বেশি ছিল। অন্তত 10 জন মারা গেলেন এবং 350-র মতো মানুষ আহত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কলকাতার এত কাছে ঢাকা নরসিংদী এলাকা, তাহলে আমাদের কলকাতা কি ভূমিকম্প প্রবণ না ভূমিকম্প প্রবণ নয়? আমরা কতটা নিরাপদে আছি? ভারতবর্ষে যে ভূমিকম্প প্রবণ এলাকার মানচিত্র তৈরি করা হয়েছে, সেই মানচিত্রে কলকাতা শহরকে 3 এবং 4-এর মধ্যে ফেলা হয়েছে, অর্থাৎ তীব্র থেকে অতি তীব্র ভূমিকম্প এখানে হতে পারে। এখন কেন হতে পারে? আমরা জানি কলকাতা, ঢাকা মানে অবিভক্ত বাংলা এবং ভারতীয় যে উপদ্বীপ, ভারত মহাসাগর এবং অস্ট্রেলিয়া নিয়ে একটি অখণ্ড প্লেট বা পাত আছে, যাকে আমরা ইন্ডিয়ান প্লেট বলি বা ইন্দো অস্ট্রেলেশিয়ান প্লেটও বলি। তা সেই প্লেট বহু কোটি বছর আগে দক্ষিণ মেরুর কাছাকাছি আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে অগ্রসর হয়েছে, এটা আমরা জানি। এবং উত্তর দিকে অগ্রসর হতে হতে উত্তরের যে ভূখণ্ড, যে প্লেট, যাকে আমরা ইউরেশিয়ান প্লেট বলি বা তিব্বতীয় পাত বলি, মানে ইউরোপ এশিয়া মিলে যে প্লেট, সেই প্লেটের সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলেই ভারতের উত্তরে হিমালয়ের সৃষ্টি। এবং হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। ফলে কলকাতা, ঢাকা এইসব এলাকা আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল খুব দূরবর্তী নয়। বিশেষ করে দার্জিলিং পার্বত্য অঞ্চল তো হিমালয় পার্বত্য অঞ্চল। ফলে সেই হিসেবে দার্জিলিং পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ। আবার এই ভারতীয় পাত, তিব্বতীয় পাত এবং পূর্ব দিকের মায়ানমারের একটি প্লেট, এরা একত্রে মানে 3টি পাত একত্রে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। যেমন করে ভারতীয় পাত তিব্বতীয় পাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবার পরে তিব্বতীয় পাতের তলায় ঢুকে যাচ্ছে, অবনমিত হচ্ছে, তেমনি উত্তর পূর্ব এবং পূর্ব দিকেও ভারতীয় পাতের অংশ অবনমিত হচ্ছে, যেটাকে আমরা জিওলজির ভাষায় সাবডাকশন বলি। এর ফলে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়ায় কিন্তু ভূমিকম্পগুলো হচ্ছে। ফলে চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল কিংবা আমাদের উত্তর পূর্ব দিকের যে মেঘালয় মালভূমি অঞ্চল এবং উত্তরের দার্জিলিং অঞ্চল, বিহার এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চল, এইসব এলাকায় যদি কোনো ভূমিকম্প হয়, তার প্রভাব কিন্তু অখণ্ড বাংলার যে কোনো বসতির উপরে পড়তে পারে, কলকাতার উপরে তো পড়তেই পারে। অতীতে কিন্তু কলকাতায় ভূমিকম্প হয়েছে তার প্রমাণ আছে। 1906-এ ভূমিকম্প হয়েছে সেপ্টেম্বর মাসের 29 তারিখে, এবং 1921 সালেও কলকাতা থেকে দূরে হলেও ভূমিকম্পের উৎপত্তি স্থল, তবু কলকাতা কম্পিত হয়েছে। 1950 সালে আসামের যে ভূমিকম্প হয়েছিল তার তীব্রতা কিন্তু 8.7 রিক্টার স্কেলে, মানে যথেষ্ট তীব্র ভূমিকম্প। 1934 নেপাল এবং বিহারের সীমান্তে ভূমিকম্প হয়েছিল, 8.8 রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল। এর প্রভাব কিন্তু কলকাতার উপরেও পড়ে। এখন 1737, যেটাকে গ্রেট ক্যালকাটা আর্থকোয়েক বলে, সেটা তো এখনো পর্যন্ত একটা রেকর্ড। 1737-এর যে আর্থকোয়েক, কলকাতায় যে আর্থকোয়েক হয়েছিল, তার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছিল
এবং অ্যাট দ্য সেম টাইম 1737 একটা স্ট্রং সাইক্লোন হয়েছিল, যাকে গ্রেট হুগলি সাইক্লোন বলা হয়। সেই সময়ের কলকাতা এবং তার সংলগ্ন বসতি, অরণ্য, ভূমি সব জলের তলায় চলে গেছিল, যতটুকু রেকর্ড আমাদের কাছে আছে। এর বাইরে কিছু কথা বলা প্রয়োজন, কারণ আমাদের এই যে কলকাতা কিংবা ঢাকা, এই অবিভক্ত যে বাংলা, এই অবিভক্ত বাংলা কিন্তু আসলে একটা বেসিন, মানে একটা গামলার মতো। এটাকে বেঙ্গল বেসিন আমরা বলি। হিমালয়ের উত্থানের সঙ্গে সঙ্গে তার প্রভাবে হিমালয়ের দক্ষিণের বিরাট এলাকা জুড়ে ভূমি নিচে নেমে যায়। তার মধ্যে বেঙ্গল বেসিন একটা, মানে গামলার মতো নিচে নেমে যায়। ফলে ছোটনাগপুর মালভূমির যে রাজমহল পাহাড় এলাকা এবং সেখান থেকে মেঘালয় মালভূমির যে গারো পাহাড় এলাকা, তার মধ্যবর্তী যে মালভূমি অঞ্চল ছিল, সেই মালভূমি অঞ্চলটা একদম বেঁকে নিচে নেমে যায়। পরবর্তীকালে হিমালয়ের নদী, ছোটনাগপুরের নদী, মানে গঙ্গা, তার উপনদীগুলো, ব্রহ্মপুত্র, এইসব নদী পলি সঞ্চয় করে এই বেঙ্গল বেসিন, কলকাতা, ঢাকা সহ এই যে এলাকা, এই এলাকাটাকে ভরাট করে, মানে একটা বিপুল পরিমাণ পলি সঞ্চয় করে। কিন্তু একটা ঘটনা হচ্ছে যে পশ্চিম দিকের যে মালভূমি অঞ্চল ছিল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, তার সঙ্গে যুক্ত এলাকা আর পূর্ব দিকের যে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র যে পলিগঠিত অঞ্চল, তার মধ্যে একটা পার্থক্য ছিল। পলির বয়সের পার্থক্য ছিল, পলির গভীরতারও পার্থক্য ছিল। এই পার্থক্যের জন্যে কতগুলো ফ্লেক্সার জোন তৈরি হয়ে যায়। ফ্লেক্সার জোন হচ্ছে আসলে প্রবীণ পলি, নবীন পলি গঠিত যে পাটাতন বা এলাকা, তার মাঝের অঞ্চল। সেই মাঝের অঞ্চলগুলো ভূমির ঢালের একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়, একটা চ্যুতি রেখার মতো। এবং সেটা কিন্তু কলকাতা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত আছে, মানে দক্ষিণ দক্ষিণ পশ্চিম থেকে উত্তর উত্তর পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত। ফলে এই যে হিঞ্জ জোন, মানে আমরা কবজার মতো, খিলানের মতো এই যে জোন, এই জোনটা অত্যন্ত সক্রিয়। এবং যখনই ভারতীয় পাতের কোনো অংশ কোথাও অন্য কোনো পাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তখন এই হিঞ্জ জোনগুলো, এগুলো কিন্তু এই দুর্বল এলাকাগুলো, লম্বাটে যে দুর্বল এলাকা, এগুলো সক্রিয় হয়ে উঠছে এবং এই সক্রিয়তার কারণেই ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প কলকাতা তার প্রভাবে পড়তে পারে, ঢাকা যেমন পড়তে পারে, বেঙ্গল বেসিনের বসতিগুলোর উপর এর প্রভাব পড়তে পারে। তার সঙ্গে আরেকটি বিষয় হলো যে কলকাতা কিন্তু শ্রীহট্টের কাছে, বাংলাদেশের শ্রীহট্ট, ডাউকির কাছে, মেঘালয়ের ডাউকি, এগুলোর কাছে, আবার চট্টগ্রামের কাছাকাছি। এখন চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা আছে, সেই পার্বত্য এলাকার মধ্যে একের পর এক উত্তর দক্ষিণে বিস্তৃত ফল্ট লাইন আছে। ফল্ট লাইন মানে ফাটল, মানে চ্যুতি রেখা আছে। আবার ডাউকি, আবার মেঘালয়ের চ্যুতি, এই জায়গাগুলো আবার অত্যন্ত কমপ্লেক্স, অত্যন্ত জটিল ফল্ট সিস্টেম আছে, ফাটল রয়েছে, গভীর চ্যুতি রেখা রয়েছে। আর উত্তরে তো দার্জিলিং পার্বত্য অঞ্চল আছে। এই দার্জিলিং পার্বত্য অঞ্চল আর তারপরে যে তার পাদদেশ অঞ্চল, মানে তরাই অঞ্চল, এইসব অঞ্চল ধরে কিন্তু একটা থ্রাস্ট জোন আছে, মানে একটা ফল্ট লাইন আছে পাহাড় এবং সমতল ভূমির মধ্যে। এই যে এলাকা, এই এলাকাটা 3 দিক থেকে প্রায় ঘিরে রেখেছে, মানে উত্তর উত্তর পশ্চিম, উত্তর উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, এই এলাকা জুড়ে আমাদের কলকাতা, ঢাকা এবং এই যে বেঙ্গল বেসিনের বসতিগুলো, এইগুলোকে ঘিরে রেখেছে। ফলে যে কোনো ধরনের পাত সঞ্চালন হলেই এই সমস্ত ফল্টগুলো বা চ্যুতিযুক্ত এলাকাগুলো অত্যন্ত অস্থির হয়ে পড়বে, সক্রিয় হয়ে পড়বে। এর প্রভাবে ভূমিকম্প হওয়াটা খুব স্বাভাবিক। আর একটা বিষয় হচ্ছে, কলকাতা তো মূলত কলকাতা মহানগরী কিংবা ঢাকা ডেন্সলি পপুলেটেড
এবং প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে, এবং এগুলো এত ক্লোজলি স্পেসড, এত কাছাকাছি আছে, এবং নরম তলতলে মাটির ওপরেই হাই রাইজগুলো আছে, স্বাভাবিকভাবে কাছাকাছি আছে, ফলে তারা ঠিক মতো দাঁড়িয়ে থাকার জন্য চতুর্দিক থেকে পলির যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা পাচ্ছে না অতি কাছাকাছি থাকার জন্যে, আর তলতলে নরম পলির ওপরে দাঁড়িয়ে আছে বলে এরা কিন্তু বিপজ্জনকভাবে অবস্থান করছে। ফলে হাইরাইজ বিল্ডিংগুলো সেগুলো কতটা ভূমিকম্প প্রবণতাকে বা ভূমিকম্পকে মোকাবিলা করতে পারবে টেকনিক্যালি, বা আমি বলতে চাইছি প্রযুক্তিগতভাবে কতটা শক্তিশালী প্রতিরোধক, ভূমিকম্প প্রতিরোধক, তা কিন্তু আমরা এখনো পরীক্ষা করে দেখিনি। এমনিতেই একটা সার্টিফিকেট, একটা স্ট্যান্ডার্ড, এগুলো মেনটেন করে এগুলো তৈরি করা হয়েছে বলে বলা হয়ে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি যে এর মধ্যে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে। হাই রাইজ বিল্ডিংগুলোর অনেক ক্ষেত্রেই তারা টিল্টিং হয়ে যাচ্ছে, এবং এর ফলে নানান রকমের দুর্ঘটনা ঘটছে। ফলে আমরা বলতে পারি যে কলকাতার আরও অনেক বিপন্নতা, ক্লাইমেট চেঞ্জের ঘটনা, সেগুলোর সঙ্গে সঙ্গে একটা সিসমিক জোন হিসেবে, ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে কলকাতার যে মান 3 এবং 4-এর মাঝে কলকাতার যে মান, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলবে অবশ্যই, এবং আমাদেরকে সতর্ক হতে হবে এই সব কনস্ট্রাকশনগুলোর ক্ষেত্রে। যদি না হই তাহলে অদূর ভবিষ্যতে যে কোনো একটি ভূমিকম্প, যা ঢাকায় হয়েছে, যা হয়তো এত মানুষের মৃত্যু ঘটায়নি, কিন্তু তার চাইতেও শক্তিশালী কোনো ভূমিকম্প কলকাতা বা ঢাকায় বা এইসব অঞ্চলে হবে না, তার কিন্তু গ্যারেন্টি দেওয়া যায় না। ফলে এ বিষয়ে আরও অনুসন্ধান আমাদের করতে হবে এবং সতর্ক হতে হবে।